শোলাকিয়ায় হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে চলছে তদন্ত। আটক 4 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরিচয় পাওয়া গেছে নিহত সন্ত্রাসীর। কিছু লোক সম্ভবত তারা বাইরে চলে গেছে, যেটা শুনেছি। তো তারা যদি কোথাও থেকে থাকে, আমি অনুরোধ করতেছি যে আপনার কাছে তথ্য দেবেন। ঈদগাহের কাছাকাছি নিজ ঘরে গুলিবিদ্ধ হয়ে নিহত ঝর্ণা রানীর পরিবার শোকে স্তব্ধ। জানালা সেট করে পর্দা সহ মাথার মধ্যে আমি এখনো বিশ্বাস করতে পারি না আমার যে মা ভাই ঘরের ভিতরে আমার আপনজনকে হারাতে হলো। সত্যি এই চিন্তা করতে পারি এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেকে জঙ্গিবাদে জড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে, দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। ঈদ আনন্দ উপভোগে রাজধানীর বিনোদন কেন্দ্র সহ সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ঢল। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঈদ যাত্রায় কর্মস্থলমুখী মানুষের জন্য এবারও রাজশাহী ঢাকা রুটে যুক্ত হয়নি বিশেষ কোনো ট্রেন। ভোগান্তির আশঙ্কা যাত্রীদের, মানতে নারাজ কর্তৃপক্ষ। বেসরকারি চাকরিজীবীদের জন্য পেনশন ব্যবস্থা চালুর কাজ শুরু করেছে সরকার। দক্ষ ব্যবস্থাপনা ও অর্থের নিরাপত্তা নিশ্চিত করে ব্যবস্থা চালুর দাবি এ খাতের কর্মীদের। এবং কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় যুক্তরাষ্ট্রের ডালাসে বন্দুকধারীদের হামলায় 5 পুলিশ কর্মকর্তা নিহত। ক্ষোভে ফুঁসে উঠেছে সারা দেশ। কিশোরগঞ্জের শোলাকিয়ায় বোমা হামলার ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আর এই ঘটনায় আটক 4 জনের সঙ্গে নিরাপত্তা ক্যামেরার ফুটেজ মিলিয়ে দেখে তদন্ত করছে তারা। এদিকে ঘটনার দিন গোলাগুলিতে নিহত জঙ্গির পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশের ধারণা ঘটনাস্থল থেকে আরও কয়েকজন সন্ত্রাসী পালিয়ে গেছে। তাদের ধরতেও সর্বাত্মক অভিযান চলছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বৃহস্পতিবার দেশের বৃহত্তম ঈদের জামাত শোলাকিয়া ঈদগাহের মাত্র 1 কিলোমিটারের মধ্যে বোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। বোমার আঘাতে 2 পুলিশ সদস্য সহ মারা যান 3 জন, আহত হন আরও অনেকে। বোমা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ, র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। বোমা বিস্ফোরণ স্থলের ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বোমা বিস্ফোরণের পরপরই আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন আশপাশের মানুষজন। ছুটে আসেন একজন পুলিশ সদস্য। এর কয়েক সেকেন্ড পর ডান হাতে পিস্তল ও বাম হাতে ধারালো অস্ত্র নিয়ে ছুটে আসে 2 জন সন্ত্রাসী। এই দুজনের পেছনেই দেখা যায় আরও এক হামলাকারীকে। তারও ডান হাতে পিস্তল এবং বাম হাতে বোমা সদৃশ বস্তু দেখা যায়। মুহূর্তেই তারা সেখানে বোমার বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের উপর হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে হাতে নাতে আটক হয় এক সন্ত্রাসী। এরপর আরও 3 হামলাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঘটনার দিন পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ব্যক্তির নাম আবির রহমান বলে জানিয়েছে পুলিশ। সে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গেল 8 মাস ধরে আবির নিখোঁজ ছিল। কিছু লোক সম্ভবত তারা বাইরে চলে গেছে, যেটা শুনেছি। তারা গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু এখানে তার কোনো এক ফাঁকে হয়তো তারা বেরিয়ে গেছে কোনো এক অসিলায়। তো তারা যদি কোথাও থেকে থাকে, আমি অনুরোধ করতেছি যে আপনার কাছে তথ্য দেবেন। যদি এই ধরনের আহত কেউ বা এখানে অংশগ্রহণ করছে এরকম কেউ যদি কোথাও থেকে থাকে, তাই আমাদের কাছে তথ্য দিলে আমি আপনাদের পরিচয় গোপন রাখবো এবং আপনাদের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করব। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সবুজবাগ সহ আশপাশের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ এবং র্যাবের টহল দল। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে শোলাকিয়ায় নিজ ঘরে গুলিবিদ্ধ হয়ে নিহত ঝর্ণা রানী ভৌমিকের পরিবার শোকে স্তব্ধ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিবেশীরা। হোসেন আলীর তোলা ছবিতে কিশোরগঞ্জ প্রতিনিধি বাবলু আহমেদকে সঙ্গে নিয়ে হারুন রশিদের রিপোর্ট।
মরদেহ বৃহস্পতিবার বাড়িতে নিয়ে আসা হলে এভাবেই আহাজারি করতে থাকেন কিশোরগঞ্জের শোলাকিয়ায় গুলিতে নিহত গৃহবধূ ঝর্ণারানী ভৌমিকের স্বজনেরা। সুন্দর সাজানো পরিবারটি এলোমেলো হয়ে গেছে একটি বুলেটের আঘাতে। হঠাৎ করে দাঁড়াইছে, এর মধ্যে জ্বালানা সেট করে পর্দা সহ মাথার মধ্যে সাথে সাথে পড়ে গেছে। বাবা গিয়ে ধরছে, ধরার পরে তো সাথে সাথে ডেড হয়ে গেছে। আমি এখনো বিশ্বাস করতে পারি না আমার যে মারাই। আমার মা আমাকে অনেক আদর করতো, এখন আজকে সকাল থেকে মাকে আমি পাচ্ছি না, তাই আমি কষ্ট পাচ্ছি। আমার একটা মেয়ে আছে, খালি পিসি ছাড়া আর কিছু বোঝে না। ঝর্ণারানীর এমন মৃত্যুতে হতবাক প্রতিবেশীরাও। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি আর কাউকে যেন এভাবে প্রাণ দিতে না হয় তা নিশ্চিত করার দাবি জানান তারা। 150 বছর যাবৎ এই শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাত উদযাপিত হয়ে আসছে, তো এমন একটি ঘটনা আপনার কারোই এমন হবে কারোই কাম্য ছিল না। নিরীহ একটা মহিলা মারা গেছে, খুবই খারাপ লাগতেছে। ঘরের ভিতরে আমার আপনজনকে হারাতে হলো, সত্যি এই চিন্তা করতে পারি। ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে সবুজবাগ মোড়ে পুলিশের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় সংঘর্ষে চর শোলাকিয়া এলাকায় নিজ ঘরে গুলিবিদ্ধ হয়ে মারা যান গৃহবধূ ঝর্ণারানী ভৌমিক। এ ঘটনায় 2 পুলিশ সদস্য ও এক হামলাকারীও নিহত হয়। হামলায় জড়িত সন্দেহে অস্ত্রসহ 4 জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, কিশোরগঞ্জ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও স্থানীয় 3 সংসদ সদস্য। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দেন তারা। সকালে প্রতিমন্ত্রী নিহত ঝর্ণারানীর বাড়িতে গিয়েও স্বজনদের সমবেদনা জানান। এ সময় তিনি স্বজনদের আর্থিক সহায়তা দেন। এছাড়া এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও নিশ্চয়তা দেন। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কেউ কেউ জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ায় বেড়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। এমন অবস্থার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংকীর্ণ সাংস্কৃতিক চর্চা ও মূল্যবোধহীন শিক্ষাকে দুষছেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্টরা বলছেন, জঙ্গিবাদের ঝুঁকি এড়াতে তরুণদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি মুক্তবুদ্ধি চর্চা ও সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারকেও। আফজাল হোসেনের রিপোর্ট। রাজধানীর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর তরুণদের সম্পৃক্ত করে নিজেদের কর্মকাণ্ড চালানোর প্রথম ধারণাটি তৈরি করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির। পুলিশি তৎপরতায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আটক হলে শঙ্কিত হয়ে ওঠেন অভিভাবকরাও। সম্প্রতি গুলশানের হামলায় জড়িত জঙ্গিদের পরিচয় প্রকাশের পর আবারও টনক নড়ে সচেতন শ্রেণীর। হামলাকারী 6 জনের 4 জনই উচ্চবিত্ত পরিবারের সন্তান ও নামি দামি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুরু হয় নানামুখী বিশ্লেষণ। তবে সমাজবিজ্ঞানী ও সাহিত্যিকরা বলছেন, সঠিক পথে চলছে না বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা কার্যক্রম। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভ্যালুজ, মূল্যবোধ, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, মানুষের মনের চিন্তাটা বিকশিত হওয়ার মতন অনেক রকম উপকরণ ছিল শিক্ষা কার্যক্রমে, সেটা হারিয়ে গেল। একে মনে রাখতে হবে যে সঠিক আদর্শ এবং একটা যদি উদার সংস্কৃতির মধ্যে যদি একটা কিশোর কিংবা একটা তরুণ যদি লালিত না হয়, তাহলে কিন্তু তার মধ্যে বিভিন্ন রকমের আমরা সীমাবদ্ধতা লক্ষ্য করব। তার মধ্যে হয়তো আমরা এই ধরনের রক্ষণশীলতা আমরা লক্ষ্য করব। তারা মনে করেন, কেউ যাতে তরুণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে না পারে সেজন্য মানবতাবাদ ও যৌক্তিকতার আদর্শে বিকশিত করতে হবে তাদের মনন। তাহলেই ইতিবাচক পরিবর্তন আসবে সব ক্ষেত্রে। মানসিকভাবে যে একটা বৈকল্য আসছে, এটা ডিটেক্ট করতে হবে প্রথম অবস্থায়, করে তাকে প্রশান্ত করার জন্য, তাকে সুস্থভাবে ভ্যালুজ সম্পন্ন, মূল্যবোধ সম্পন্ন অনেক পৃথিবীতে মহৎ কিছু আছে। যে রাজনৈতিক দিক মানে আদর্শের মধ্যে মানবতা থাকবে, যে রাজনৈতিক আদর্শের মধ্যে বৃহত্তর সমাজের সারা পৃথিবীকে একসাথে করে নিয়ে চলবার যে ইচ্ছাটা যদি না থাকে, তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে। তরুণদের জঙ্গিবাদের ঝুঁকি এড়াতে এবং বিভিন্ন সামাজিক আন্দোলনে উদ্বুদ্ধ করতে এখনই শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে মন্দির গির্জার সেবকদের উপর গুপ্ত হামলার কয়েকটি ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন উপাসনালয়ের সেবক, যাজক ছাড়াও সাধারণ মানুষ। সামাজিক ও মানবিক মূল্যবোধের বিপর্যয়ের কারণেই এই ধরনের হামলা হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি মোকাবিলায় পারিবারিক ও ধর্মীয় শিক্ষা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন তারা। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে।
একটি বেসরকারি পরিসংখ্যানে দেখা যায় 2016 সালের জুন মাসেই সংখ্যালঘুদের উপর হামলায় 15 জন নিহত ও আহত হন 28 জন। রাজধানী সহ দেশজুড়ে এসব হামলার পাশাপাশি মন্দির প্রধানকে দেয়া হচ্ছে হত্যার হুমকি। এতে আতঙ্কিত সেবক পুরোহিতরা মন্দিরের বাইরে যেতেও ভয় পাচ্ছেন। সমাজে এখন চলছে ঘৃণিত কাজ, এটা আমরা কোনদিনই কাম্য নয়। এটা আমাদের সকলকে উৎকণ্ঠিত করে তুলেছে। যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা কিন্তু আমাদেরই সন্তান, আমাদেরই দেশে। আমাদের গোড়ায় ফিরে যেতে হবে যে কোত্থেকে তারা আসলে এই ভুল শিক্ষাগুলো পাচ্ছে। হামলাগুলো প্রায় একই ধরনের হওয়ায় ধারণা করা হচ্ছে এটি সুপরিকল্পিত। ধর্মের অপব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়ে ব্যক্তিস্বার্থ অর্জনে এসব হামলা হচ্ছে বলে মনে করেন সেবকরা। ধর্মটাকে ঠিক তারা বুঝতে পারছে না, আর একটা তাদের নিজেদের কিছু স্বার্থ জড়িত আছে, তাই তারা এই ভুল পথে চলছে। এগুলো যে আল্লাহ, ভগবান, ঈশ্বরের বিরুদ্ধে, যখন এই চেতনাটা আমরা দিতে পারবো তখনই কিন্তু আমরা সত্য পথে ফিরে আসবো। এসব হামলায় আসামিদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে না পারায় অসন্তোষ বেড়েছে। তবে পুলিশ বলছে হামলার ঘটনা যাতে না ঘটে সেজন্য মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চেকপোস্টের পাশাপাশি আমাদের যারা বিশেষ করে সিকিউরিটি গার্ড বিভিন্ন জায়গায় থাকে তাদের সঙ্গে আমাদের মূলত একটা ইন্টারাকশন থাকছে, যাতে কোথাও কোনো ধরনের সমস্যা হলে যাতে তারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে অবহিত করতে পারে। দেশের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। এই নিরাপত্তা ব্যবস্থাটি আমরা শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ঈদের ছুটিতে রাজধানীর কয়েকটি হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ। তবে ভিন্ন চিত্র মহাখালীর ডায়রিয়া ও শিশু হাসপাতালের। এবার ঈদ আনন্দের খবর। ঈদের আনন্দ উপভোগে দর্শনার্থীদের পদচারণায় মুখর রাজধানীর আশপাশের বিনোদন কেন্দ্রগুলো। ফ্যান্টাসি কিংডম, নন্দন সহ অন্য অ্যামিউজমেন্ট পার্কে ঈদের ছুটির দ্বিতীয় দিনে সকাল থেকে ভিড় করেন সব বয়সের মানুষ। কেউ কেউ ঘুরে দেখছেন, কেউ বা রাইডে উঠে উপভোগ করছেন পুরো সময়টা। ঈদের আনন্দ উপভোগে এভাবেই নাচ, গান আর উল্লাসে মেতেছেন সব বয়সের মানুষ। সকাল থেকে পরিবার পরিজন আর বন্ধু বান্ধব নিয়ে সাভারের ফ্যান্টাসি কিংডম এবং নন্দন পার্ক ঘুরে বেড়াচ্ছেন তারা, চড়ছেন বিভিন্ন রাইডে। নাগরিক জীবনের একঘেয়েমি দূর করতে ঢাকায় তেমন কোনো আধুনিক মানের বিনোদন কেন্দ্র নেই। তাই শহরের অদূরে গড়ে ওঠা এসব অ্যামিউজমেন্ট পার্ক ঘুরে দেখা যায় দর্শনার্থীদের মধ্যে রাজধানীবাসীর সংখ্যাই বেশি। খুবই মজা, খুবই মজা। সারাদিনে জার্নি করার পর এত ঠান্ডা পানিতে গোসল করতেছি আমরা, অনেক মজা লাগতেছে। আমরা আসছি পুরান টাউন থেকে ফুল ফ্যামিলি সহ, অনেক আনন্দ, অনেক উপভোগ করতেছি। ঈদের দিন দেখা যায় সচরাচর বাসায় থাকা হয়, বাচ্চাদের নিয়ে ঘোরা হয় না। তো ঈদের পর দিনে আসলাম, এসে ঘুরলাম, অনেক ভালো লাগছে। দেখেছে অনেকগুলো রাইড দিচ্ছি। ঈদ উপলক্ষে দর্শনার্থীদের বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। তবে নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য বারের চেয়ে জোরদার রয়েছে বলে জানিয়েছেন তারা। প্রতিটা গেটে আমরা আর্চেস গেট দিয়েছি, মেটাল ডিটেক্টর দিয়েছি, সিকিউরিটি আর বাড়িয়ে দিয়েছি। প্লাস আমাদের স্থানীয় প্রশাসন থেকে আমরা সবাই সহযোগিতা করছি, পুলিশ, র্যাব সবাই সহযোগিতা করছেন। ঈদের ছুটির তৃতীয় দিন হওয়ায় আগামীকালও এসব বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। সীতা ব্রহ্ম, সময় সংবাদ, সাভার। এদিকে ঈদের দ্বিতীয় দিনে মিরপুর চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দিনভর ভ্যাপসা গরম থাকলেও তা দর্শকদের ঈদ আনন্দ উপভোগে বাধা হতে পারেনি। বানর, বাঘ, সিংহ, হরিণ কিংবা ময়ূরের খাঁচার সামনে আনন্দ উপভোগ করেন সব বয়সী মানুষ। চিড়িয়াখানা ঘুরে এসে রিপোর্ট করেছেন তাফসির বাবু। বইয়ের পাতায় দেখা সিংহ মামা এখন বাস্তবে চোখের সামনে। তাই এই ক্ষুদে দর্শকের আপ্রাণ চেষ্টা সিংহের দৃষ্টি আকর্ষণের। ছোট্ট মনে আনন্দের জন্য সীমা নেই। আজকেই প্রথম দেখছে, এর আগে সিমেটের ইয়েগুলো দেখছে আমাদের দেশে, নানুর বাড়ি এদিকে সিমেটের এগুলো দেখছে। পাশেই বাঘের খাঁচার সামনেও শিশু অভিভাবকদের ভিড়, কিন্তু শত হাঁক ডাকেও শোনা গেল না বাঘের গর্জন। তাতে কি, চোখের সামনে বাঘ দেখেই খুশি সবাই। দেখে তো খুব ভালো লাগছে, তবে সবাই ঘুম আসছে। আর একটু গর্জন থাকলে, চলাফেরা থাকলে দেখে খুব মজা লাগতো। বাচ্চা অনেক খুশি।
অনেক খুশি, পাশাপাশি আমিও খুশি। ইমু পাখি, উট পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার। তবে বানরের খাঁচার সামনে এসে পয়সা উসুল দর্শনার্থীদের। বানরের বাদরামো, ভেঙচি কাটা আর লাফালাফি শিশুরা তো বটেই, প্রাণ ভরে উপভোগ করেন অভিভাবকরাও। বান্দর এখানে খেলা করতেছে। আর কি করে? আর গোসল করে। বাচ্চাদের নিয়ে দেখার জন্য আর কি ঘুরতে আসা। বাচ্চাদের খুশি, আমাদের খুশি। এর বাইরে ভালুক, জিরাফ, হাতি, হরিণ, ময়ূর সহ চিড়িয়াখানার সবগুলো খাঁচার সামনেই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী ঈদের দিন দর্শনার্থীর সংখ্যা ছিল 70,000, আর শুক্রবার দর্শনার্থীর সংখ্যা ছাড়িয়ে যায় লাখের ঘর। তবে ভিড় বেশি হলেও ঝামেলা ছাড়াই চিড়িয়াখানা ঘুরে দেখেছেন সাধারণ মানুষ। বইয়ের পাতায় দেখা জিরাফের মতো এসব জীবজন্তু এখন একেবারেই চোখের সামনে শিশু কিশোরদের, তাই তাদের আনন্দের জন্য সীমা নেই। তবে একই সঙ্গে যেসব অভিভাবক তাদের সঙ্গে এসেছেন এই চিড়িয়াখানায়, তারাও এই আনন্দ উপভোগ করছেন সমান তালে। কারণ নাগরিক কোলাহল পেরিয়ে এই আনন্দের উপলক্ষটি আসলে সবারই উপভোগ্য। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঈদ আনন্দ উপভোগে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন সব বয়সী মানুষ। এই মুহূর্তে হাতির ঝিলে আছেন রিপোর্টার সাইফুল রুদ্র এবং শিশু পার্কে রয়েছেন পারমিতাহীন। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, তবে প্রথমে যাচ্ছি পারমিতার কাছে। পারমিতা, আসাদ, আজকে পুরো শহর যেখানে ফাঁকা, শহরের সবগুলো সড়ক যেখানে একেবারেই খালি রয়েছে, সেখানে বিনোদন কেন্দ্রগুলো যেখানে রয়েছে তার সামনে কিন্তু বেশ জটলা রয়েছে বিনোদন প্রিয় মানুষের। এবং এই জাতীয় শিশু পার্ক যেখানে আসলে খুব অল্প খরচে মানুষ তার কাঙ্ক্ষিত বিনোদনগুলো পেতে পারেন, এই জাতীয় শিশু পার্কে আমরা দেখছি যে এখানে নানা বয়সীদের ভিড়। সেই আজকে যখন গেট খুলেছে দুপুর 2:30টায়, তখন থেকেই যে মানুষের ঢল নেমেছে এখনো সেটি আছে। এবং আজকে শুক্রবার উপলক্ষে 8:30 পর্যন্ত এই ভিড় থাকবে। এই শিশু পার্ক খোলা থাকবে 8:30 পর্যন্ত। এবং এখানে যারা রয়েছেন, বিভিন্ন রাইড যারা চালাচ্ছেন, তারা কিন্তু বেশ হিমশিম খাচ্ছেন এত মানুষকে আসলে সামলাতে গিয়ে। এই ছোটরা জানেন, ছোটদের শিশু পার্কে আসার জন্য এক ধরনের আগ্রহই থাকে এবং ঈদ আনন্দ তাদের আসলে পূরণ হয় না চিড়িয়াখানা বা শিশু পার্ক এই ধরনের বিনোদন কেন্দ্রগুলোতে না গেলে। এই ছোটদের সঙ্গে সঙ্গে কিন্তু আমি দেখেছি তরুণ তরুণীরা অনেকে এখানে এসেছেন, কিশোর কিশোরীরা এসেছেন। এবং এখানে যে বিভিন্ন রাইড রয়েছে সেগুলো চড়ার জন্য তাদের মধ্যেও উৎসাহের কোনো কমতি নেই। আরেকটি বিষয়, এখানে যে রাইডগুলো রয়েছে প্রত্যেকটিতে সবচেয়ে জনপ্রিয় রাইড সবসময়ই ট্রেন। সেই ট্রেন ছাড়া আর বাকিও যে সব রাইডগুলো রয়েছে সেগুলোতেও চড়ার জন্য বিশাল লম্বা লাইন কিন্তু এখানে রয়েছে। এবং প্রত্যেকটি রাইডের সামনে দেখতে পাচ্ছি আমরা একেবারে পরিবারের সব সদস্যদেরকে নিয়েই কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে তারপর এখানে প্রথমে তো টিকিট সংগ্রহ করতে হচ্ছে এবং এরপরে রাইডে চড়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। তারপরেও এখানে যারা এসেছেন তাদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা কিংবা তাদের ঈদের যে আনন্দ তার কোনো ধরনের কমতি নেই। এবং এখানে এই সময়টিতে যে বিশাল সময়টি তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সেই সময়টিতে তারা এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বিশেষ করে বাচ্চারা এখানে আইসক্রিম বা চিপস জাতীয় যে খাবারগুলো আছে, তারা সারা বছর হয়তো এই বায়নাগুলো করতে পারে না, কিন্তু আজকে তারা এই বায়নাগুলো করে নিচ্ছে এবং বাবা মারাও সেগুলো পূরণ করতে আসলে বাধ্য হচ্ছেন। এবং এখানে এই শুধুমাত্র খাবারের দোকান ছাড়াও নানা ধরনের কার্টুনের যে চরিত্রগুলো আছে তাদের স্টিকার বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছি বেলুন বিক্রি হচ্ছে, সেগুলোর সামনেও কিন্তু বাচ্চাদের একটা জটলা রয়েছে। আর এই যে বুলেট ট্রেন ছুটে যাচ্ছে, তার মধ্যে যতগুলো রাইড আছে বুলেট ট্রেনের সামনে কিন্তু সবচেয়ে বেশি লাইন রয়েছে। তবে ট্রেনের যে চালক বা ট্রেনের সামনে যারা সুপারভাইজার আছেন, ম্যানেজার আছেন, তারা বলছেন তারা এই ঈদের যে বাকি দিনগুলো আছে সেই দিনগুলোতেও এমনই ভিড় থাকবে। তারা বলছেন যে ঈদের সময় সবচেয়ে বেশি ভিড় এই ট্রেনকে ঘিরেই থাকে। তো আসাদ, এখানে প্রতিদিনই দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে এই শিশু পার্ক খোলা হচ্ছে এবং প্রতিদিন রাত 8টায় সেটি বন্ধ হয়ে যায়। তো ঈদ উপলক্ষে কিছুটা দেরিতে তারা খুলছেন, ছুটির দিনগুলোতে 2:30টায় তারা খুলছেন এবং 8:30টায় তারা বন্ধ করছেন। তারপরেও এই অল্প সময়টিতে আসলে এখানে এত মানুষের সমাগম হচ্ছে যে এক একটি রাইডে চড়ার জন্য কিন্তু তাদের অনেক সময় লাগছে, মানে চড়ার সুযোগ পাওয়ার জন্য। তো মোটামুটি এই শিশু পার্কের মতোই কিন্তু রাজধানীর বাকি আর যেসব বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলোতে ভিড় রয়েছে। তবে সবচেয়ে ভিড় এখানে রয়েছে কারণ এখানে প্রবেশ মূল্য খুবই কম, মাত্র 15 টাকার একটি টিকিট কেটে এখানে ঢুকতে হয়। এবং যার ফলে দেখা যাচ্ছে শুধুমাত্র এখানে আশেপাশে যারা আছেন তারা নয়, একেবারে ঢাকার প্রান্তে যারা আছেন তারাও এখানে আসছেন। তো আমাদের সহকর্মী সাইফুল রুদ্র এখন রয়েছেন হাতির ঝিলে। হাতির ঝিলের খবরাখবর জানাতে চলে যাব তার কাছে।
দর্শক, পারমিতা জানাচ্ছিলেন আপনাদেরকে শিশু পার্কের খবর। শুধুমাত্র শিশুরা যেখানে বিনোদনের সর্বোচ্চ অংশটুকু যেখান থেকে খুঁজে নেয় সেই জায়গাটুকু। আমার কাছে শুধুমাত্র শিশু না, আমার কাছে সব বয়সী মানুষের খবর নিয়ে দাঁড়িয়েছি আজকে আমি রাজধানীর হাতিরঝিলে। তো যে বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাই যে হাতিরঝিলে আসার পর থেকে দুপুরের পর থেকেই আমরা দেখেছি যে এখানে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বেড়েছে। আমার পেছনের জায়গাটুকু যতটা না খালি দেখছেন, আদতেও কিন্তু হাতিরঝিল এতটা ফাঁকা নয়। আপনারা এখন ক্যামেরার সামনেই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন যে হাতিরঝিলের কি অবস্থা। সত্যিকারের কথা বলতে গেলে যে আমি সবার সঙ্গে কথা বললাম যে আসলে কেন তারা বিনোদনের জায়গা হিসেবে কিংবা আড্ডার জায়গা হিসেবে হাতিরঝিলটাকে বেছে নিয়েছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন সব বয়সী মানুষ এখানে ভিড় জমিয়েছেন। একেবারে ছোট থেকে শুরু করে মধ্যবয়স্ক মানুষ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এসেছেন আজকে এই হাতিরঝিলের সময় কাটানোর জন্য। কিছু বিষয়ে তারা যেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে যে সময় কাটানোর জন্য বাকি বিনোদন কেন্দ্রগুলো যেমনটা আছে, যদি আমরা চিড়িয়াখানার কথা বলি, যদি আমরা শিশু পার্কের কথা বলি, জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিশু পার্কের খবর, আরো যদি শহরের বাইরের যে বিনোদন কেন্দ্রগুলো আছে, আশুলিয়া কিংবা ফ্যান্টাসি কিংবা জায়গা কিংবা নন্দনের মতো জায়গাগুলোতে আসলে এক কেন্দ্রিক কিছু বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে শুধুমাত্র রাইড এবং খাবার, কিন্তু একেবারে খোলা জায়গায় খোলা পরিবেশে সবাই মিলে জমিয়ে আড্ডা দেওয়ার মতো কোনো জায়গা কিংবা দাঁড়িয়ে আড্ডা দেওয়ার মতো কোনো জায়গা কিন্তু যদি বলতেই হয় তাহলে হাতিরঝিল একেবারেই অন্যতম একটি। আমটাই যাচ্ছিলেন আমাদের দর্শনার্থীরা। বিষয়গুলো বলে রাখছি যে হাতিরঝিলে যে শুধু মানুষ দাঁড়িয়ে কথাই বলছে কিংবা দাঁড়িয়ে আড্ডা কিন্তু না, এখানে প্রচুর খাবারের দোকানও আছে, এখানে খাবারের আয়োজনও করা হয়েছে। তার মধ্যে বরাবর মানুষ আড্ডায় যে ধরনের খাবারগুলো খেয়ে থাকে, ফুচকা, চটপটি এবং ঝালমুড়ি থেকে শুরু করে মজার কিছু আইটেম যেগুলো সচরাচরই আমরা খেয়ে থাকি। তো শুধুমাত্র যে আড্ডা হচ্ছে কিংবা দাঁড়িয়ে কথা হচ্ছে তা কিন্তু নয়। তো সবকিছু মিলে আড্ডা চলছে, ঈদ উদযাপন চলছে, সবাই একসঙ্গে অনেক মজা করছে। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এমনটাই প্রত্যাশা, এমনটাই আশা করছেন সবাই, যেন সবার মাঝে শান্তি ফিরে আসে এবং সবাই যেন শান্তিতে থাকে। তো আসাদ, এই ছিল রাজধানীর হাতিরঝিল থেকে আমার কাছে এখনকার মতো সবশেষ খবর। সহকর্মী সাইফুল রুদ্র জানাচ্ছিলেন রাজধানীর হাতিরঝিল থেকে রাজধানীবাসীর ঈদ আনন্দ উদযাপনের কিছুটা চিত্র, এবং তার আগে শিশুদের ঈদ আনন্দের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী পারমিতা হিম জাতীয় শিশু পার্ক থেকে। সরকার পরিবর্তন হলেই দেশে সন্ত্রাস বন্ধ হবে, বিএনপি নেত্রী বেগম জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় যাওয়াই খালেদা জিয়ার মূল লক্ষ্য। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে ঢাকা ও আশপাশের এলাকার আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, খালেদা জিয়া উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করছেন। বাংলাদেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, এই কর্মকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক নেই। এই বাংলাদেশে যা কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে সেটা বেগম খালেদার বক্তব্য অনুযায়ী তাদের পৃষ্ঠপোষকতা হচ্ছে বলে প্রতীয়মান হয়। উদ্ভট এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে বেগম খালেদা জিয়া দেশের মধ্যে আবারও বিভেদ সৃষ্টি করার চক্রান্ত করছেন। বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, এইভাবে অবস্থার একবার উত্তরণ হবে যদি নির্বাচনে তাকে ক্ষমতা বসানো যায়। তার মানে হলো এটাই, এই দেশে সৌহার্দ্য পরিবেশ আপনি সৃষ্টি করতে চান না, আপনি চান এই হত্যাযজ্ঞ চালিয়ে এই ঘোরার পরিস্থিতি সৃষ্টি করে যেন আপনি এবার ক্ষমতা যাওয়ার পথ সুগম করতে পারেন। যারা বাংলাদেশের উত্থান ঘটেছিল, জঙ্গিবাদী উত্থান করেছিল, সেই সব কোন গণদল ছিল খালেদা জিয়া, আমি জিজ্ঞাসা করি আপনাকে। জঙ্গিবাদ দমনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে জেলা বিএনপির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এছাড়া জাতীয় ঐক্যের ব্যাপারে সরকারের কোনো আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি। জনগণের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা যুদ্ধ করে এবং যারা আমাদের দেশের অগ্রগতিকে ব্যাহত করতে চায়, সেই উগ্রবাদী শক্তিকে প্রতিহত করা সম্ভব হবে যদি আজকে দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। জাতীয় ঐক্যের যে আহ্বান বিএনপি চেয়ারপারসন যেটি দিয়েছেন এবং তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং অধিকার রক্ষার যে সমস্ত সংগঠনগুলো আছে তারা যেটি বলছেন, সেটিকে উপেক্ষা করে শাসক গোষ্ঠী শর্তারোপ করে সে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই জঙ্গিবাদ দমনের সমন্বিত প্রচেষ্টাকে।
জঙ্গিবাদ রুখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন 14 দলের নেতারা। ঢাকাবাসে আয়োজিত ঈদ পরবর্তী র্যালিতে একথা বলেন তারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে শুরু হয়ে শহীদ মিনার, দোয়েল চত্বর সহ বিভিন্ন রাস্তা ঘুরে হাজারীবাগ গিয়ে শেষ হয় র্যালি। এ সময় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করা যাবে না। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, সব মহলকে আজ সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে। এখন রাজনীতির সময় নয়, এখন জঙ্গিবাদকে রুখতে ঐক্যবদ্ধ হতে হবে। যারা বাংলাদেশটাকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে, আমাদের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে তারা থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা বলতে চাই বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্য বা জঙ্গিবাদী রাষ্ট্র বানানো যাবে না। বাংলাদেশের মানুষ আজকে সরকারের সাথে আছে, শেখ হাসিনার সাথে আছে। সমস্ত মানুষ আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করবে। সমস্ত মানুষ আজকে সচেতন হয়েছে। যে উগ্রবাদ, ধর্মীয় জঙ্গিবাদ, যে ধারাবাহিকতা এখানে সৃষ্টি হয়েছে, তাকে যদি রুখতে হয় তাহলে সমাজের সকল স্তরের মানুষকে আজকে এক হতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, রাজনৈতিক দলগুলোকে এক হয়ে কথা বলতে হবে। আজকে রাজনীতি নয়, মূল বিষয় হচ্ছে জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সন্ধ্যার সময় আরো থাকছে। গ্রিজম্যানের জোড়া গোলে জার্মানিকে 2-0 গোলে হারিয়ে ইউরোর ফাইনালে স্বাগতিক ফ্রান্স। রোববার শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ রোনালদোর পর্তুগাল। গুলশান হামলায় জড়িত সন্দেহে আটক জাকির হোসেন শাওন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এদিকে আজও সন্ত্রাসী হামলার ঘটনাস্থল গুলশানের হোটেল আর্টিসানের সামনে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এ সময় অনেকে নীরবে দাঁড়িয়ে নিহতদের আত্মার শান্তির জন্য দোয়া করেন। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। ফুল দিতে এবং নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পথচারী, শিশুসহ অনেককেই। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের পক্ষ থেকেও এই নৃশংস হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জানানো হয়। এদিকে হলি আর্টিসান রেস্তোরাঁ ও তার আশপাশের এলাকায় আজও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনা হয়নি, দিস দ্য ফার্স্ট টাইম, রিয়েলি আনবিলিভেবল। আমরা কখনো চিন্তা করিনি এই ধরনের একটা ঘটনা হবে। যে অন্ধকার আমাদেরকে ধেয়ে আসছে, সেই অন্ধকার সরানোর দায়িত্ব আমাদের, এই শিল্পীদের, এই সমাজের মানুষের, এই রাষ্ট্রের, এই সরকারের। লাইফের সিকিউরিটি এত কম কেন হবে? একটা পাবলিক প্লেসে যখন আমি যাব, আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমি মিট করতে যেতে পারি, আমি সেখানে তাদের সাথে বসে খাওয়া দাওয়া করবো। এরকম কেন হবে একটা দেশে যেখানে টেরোরিজম এভাবে করে অ্যাটাক করবে? বাংলাদেশ তো কখনো এরকম দেশ ছিল না। বাচ্চাদেরকে বের করতে ভয় পাই, কালকে ঈদের দিন বাইরে যেতে দেই নাই, কিন্তু এইভাবে কতক্ষণ কিভাবে চলবো? বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কারা হামলা চালাচ্ছে এ বিষয়ে ধারণার ভিত্তিতে আগ বাড়িয়ে কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কার্বি। এছাড়াও ঢাকার মার্কিন দূতাবাস কর্মকর্তাদের চলাফেরায় আরও সতর্ক হওয়ার পাশাপাশি তাদের সব ধরনের সাবধানতা অবলম্বনেরও আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র সরকার মনে করে বাংলাদেশে বিদেশিদের উপর আরো হামলা হতে পারে, আর তাই বাংলাদেশে বসবাস করা সব মার্কিন নাগরিকের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সেখানে আমাদের দূতাবাসের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। চলাফেরার ক্ষেত্রে যে সকল সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে তার বিস্তারিত আমাদের ওয়েবসাইটে রয়েছে। তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশনের ফুটেজ জাতীয় দলের প্রধান কোচ সাতুর সিংহের কাছে দেয়া হয়েছে, এমনটা জানিয়েছেন বিসিবির ভিডিও অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু। লঙ্কান কোচ ফুটেজ পর্যবেক্ষণের পর ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে কবে তাসকিন ও সানিকে আইসিসি বায়োমেট্রিক ল্যাবে বোলিং অ্যাকশনে পরীক্ষার জন্য পাঠাবে।
ওরা ইমপ্রুভ করছে, যথেষ্ট ইমপ্রুভ করছে। আমরা আগের ফুটেজে আমরা যখন এগুলো করি তখন আগের ফুটেজের সাথে কম্পেয়ার করি, তো আগের ফুটেজের সাথে কম্পেয়ার করার পরে দুইজনকে আমরা দেখছি যে ইমপ্রুভ করছে। আমরা ওর কিছু বায়োমেকানিক পরিবর্তন করা হচ্ছে, কোচরা ওদের কিছু বায়োমেকানিক্যাল জিনিস পরিবর্তন করছে, ফুট ল্যান্ডিং, হাতের রোটেশন, এই সমস্ত জিনিস। ওগুলো জিনিস কতটুকু আয়ত্ত করতে পারতেছে ওইটাই আমরা ডে টু ডে ফুটেজ নিয়ে আমরা দেখতেছি। ঈদযাত্রায় কর্মস্থলমুখী মানুষের জন্য এবারও রাজশাহী ঢাকা রুটে যুক্ত হয়নি অতিরিক্ত বা বিশেষ কোনো ট্রেন। যাত্রীদের অভিযোগ, প্রতি ট্রেনে যুক্ত করা অতিরিক্ত 3টি কোচেও দূর হবে না ভোগান্তি। তবে রেলের পশ্চিমাঞ্চলের কর্তৃপক্ষ বলছে, বিশেষ ট্রেন দেওয়া সম্ভব না হলেও প্রকৃত যাত্রীদের হাতে ফিরতি টিকিট তুলে দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। বছরান্তে ঈদ যাত্রায় এবারও রাজশাহী যাত্রীদের ভাগ্যে জোটেনি নতুন বা বিশেষ ট্রেন। রেলওয়ে পশ্চিমাঞ্চল অফিস বলছে, প্রতিদিন রাজশাহী ঢাকা রুটে চলাচলকারী 3টি ট্রেনে প্রায় 1800 যাত্রী ঢাকা যেতে পারে। তবে ঈদ উপলক্ষে সম্প্রতি ভারত থেকে আনা আধুনিক 9টি কোচ এ বহরে যুক্ত হওয়ায় এ পথে যাত্রী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2500-এ। তারপরও ঈদ মৌসুমে এ রুটে আসনের তুলনায় যাত্রী থাকেন দ্বিগুণ। তাতে প্রতি ট্রেনে যুক্ত হওয়া কোচ যথেষ্ট নয় বলে মনে করেন যাত্রীরা। তাই ঈদ শেষে ফিরতি পথে ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। যত যাত্রী আছে তাতে এই চাহিদা কোনোভাবেই পূরণ না। আমরা চাই যে নতুনভাবে যদি আরেকটা শিডিউল ট্রেন দেওয়া যেত তাইলে হয়তো যাত্রীর চাহিদাটা কিছুটা হলেও পূরণ হতো। যেরকম চট্টগ্রাম ঢাকাতে এই স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, সেরকম রাজশাহীতেও দিলে রাজশাহী যাত্রীদের পশ্চিমাঞ্চলের যাত্রীদের খুবই সুবিধা হতো। চাপ বেশি থাকায় চাহিদাও বাড়ে ফিরতি টিকিটের। তাই টিকিটের কালোবাজারির সমস্যা সমাধানের দাবি যাত্রীদের। প্রতিবারের মতো এবারও এই টিকিট পাওয়া নিয়ে তো সংশয় থেকেই যাচ্ছে, কারণ ট্রেন তো বাড়ানোর কথা সবসময় বলা হয়, কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রেন বাড়ানো হয় নাই। তবে রেলের পশ্চিমাঞ্চলের শীর্ষ কর্মকর্তা জানায়, প্রকৃত যাত্রীদের হাতে ফিরতি টিকিট তুলে দিতে সব ব্যবস্থা নেওয়া হয়। রেলওয়ে পশ্চিমাঞ্চল অফিসের দেওয়া তথ্য অনুযায়ী 4 জুলাইয়ের ফিরতি টিকিট 8 জুলাই, 5 জুলাই 9 জুলাইয়েরটা ও 6 জুলাই 10 জুলাইয়ের টিকিট বিক্রি করা হয়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বিমা কোম্পানিগুলোর মাধ্যমে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য পেনশন ব্যবস্থা চালুর কাজ শুরু করেছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় 100 মিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্প দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইডরাকে। ভর্তুকি দিয়ে দরিদ্র জনগোষ্ঠীকেও পেনশনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ইডরা। এদিকে বেসরকারি খাতের কর্মীদের প্রত্যাশা, দক্ষ ব্যবস্থাপনা ও অর্থের নিরাপত্তা নিশ্চিত করেই পেনশন ব্যবস্থা চালু করবে সরকার। সাজিদ রাজুর রিপোর্ট। সামাজিক সুরক্ষা কর্মসূচি 2016-17 অর্থ বছরের বাজেট বক্তৃতায় প্রথমবারের মতো উঠে আসে বেসরকারি খাতের পেনশন ব্যবস্থার কথা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে এই পেনশন ব্যবস্থা চালুর ধারণা তুলে ধরেন। এরপর থেকে শুরু হয় বেসরকারি খাতের কর্মীদের মধ্যে নানা মাত্রার আলোচনা, গুঞ্জন। সরকারি চাকরি যারা করছে তারা একটা জীবনে একটা পর্যায়ে গিয়ে তারা পেনশনটাকে পাচ্ছে, কিন্তু বেসরকারি যারা করছে তারা জীবনে একটা পর্যায়ে গিয়ে তারা চিন্তা করছে আমরা কি করবো, আমাদের কোনো জায়গা নেই কাজটাতে করার, অথবা আমাদের চাকরি ছেড়ে দিলে আমাদের ছেলে মেয়েদের উপর নির্ভর করতে হচ্ছে, সেটা থেকে সরে আসা যাবে। এটা যদি হয় প্রাইভেট অর্গানাইজেশনে প্রচুর পরিমাণ লোকজন কাজ করতেছে, তাদের সবার জন্য এটা খুব উপকার হবে। তবে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে যে এইটার প্রসেসিংটা যেন খুব ভালো হয়। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যান্ড প্রাইভেট পেনশন মার্কেট ডেভেলপমেন্ট প্রজেক্ট নামের একটি প্রকল্প চালুর অপেক্ষায় আছে। এই প্রকল্পে স্বল্প সুদে 80 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক, আর 20 মিলিয়ন অর্থ বরাদ্দ দেবে সরকার। আর পুরো প্রকল্প তদারকি করবে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরা। দুটো কোম্পানির মাধ্যমে এটা করা হবে, এটা প্রপোজড। একটা হচ্ছে প্রাইভেট রেকর্ড কিপিং কোম্পানি, আর একটা হচ্ছে প্রাইভেট পেনশন সেভিং কোম্পানি। এবং এটা আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে প্রাইভেট পেনশনটা, এর মধ্যে দরিদ্র জনগোষ্ঠীকেও আনা হবে, এবং সেই দরিদ্র জনগোষ্ঠীর যে প্রিমিয়াম সেটা সাবসিডাইজ। দেশের বিমা কোম্পানিগুলোর মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়েছে। বেসরকারি বিমা কোম্পানিগুলোর সংগঠন বলছে, সরকার চাইলে তারাও একসঙ্গে কাজ করতে চান। ভিয়েতনামের মতো দেশ, যাদের ইকোনমি প্রায় আমাদের কাছাকাছি, তারা কিন্তু এই সামাজিক নিরাপত্তার ইটা করেছেন, বাট সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে। ভিয়েতনামে যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশেও প্রত্যেকটা লোককে আপনার পেনশনের আন্ডারে আনা আমার মনে হয় কোনো সমস্যা না। এটা চ্যালেঞ্জ আছে, বাট এটা আমরা করতে পারবো। ইডরা জানিয়েছে, এবছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুর দিকে আলোর মুখ দেখবে এই কার্যক্রম। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।
ঈদের টানা ছুটিতেও গ্রাহকরা নির্বিঘ্নে সেবা পাচ্ছেন ব্যাংকের এটিএম বুথগুলো থেকে। ছুটির মধ্যে ব্যাংক বন্ধ থাকায় নগদ অর্থ উত্তোলনের জন্য এটিএম বুথই গ্রাহকদের ভরসা। অন্যবারের তুলনায় এবার গ্রাহকদের জন্য বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ মজুদ রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ ছুটিতে রাজধানী ফাঁকা থাকায় বুথগুলোতে চাপও কিছুটা কম, তাই কোনো ধরনের ভোগান্তি ছাড়াই টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। ব্যাংকের বুথগুলোতেও নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ঈদের পর সেরকম পরিমাণ গ্রাহক নেই, তো ওনারা আসতেছে আর টাকা নিতেছে আর যাইতেছে। ঈদের আগে আপনার ছিল মানে সিরিয়াল, মানে লাইন দিয়ে তারা টাকা নিত। এটিএম বুথের সেবাটা বরাবর চেয়ে এবার অনেক ভালো। ঈদের আগের দিনও যেমন সার্ভিস ছিল, ঈদের পরেও আমি আজকে এটিএম বুথে আসলাম এবং কোনো নেটওয়ার্কিংও প্রবলেম নাই বা ক্যাশেরও কোনো শর্টেজ নাই। কর্তৃপক্ষ আমাদেরকে ভাগ করে দিয়েছেন যে যেখানেই যাই আমরা নজরদারি করি। যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া আছে, এছাড়া যদি কোনো না থাকে তাহলে যারা ডিউটি আছে বলা আছে যে তোমার পাশের কোন এটিএম বুথে তারা সাহায্য নেবে, এটা সর্বদা আমরা তদারকি করছি। ঈদের ছুটিতে রাজধানীর সরকারি কয়েকটি হাসপাতালে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পাওয়ার অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। তবে ভিন্ন চিত্র মহাখালীর ডায়রিয়া ও শিশু হাসপাতালের। এই দুই হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনদের তেমন কোনো অভিযোগ নেই। সংশ্লিষ্টরা বলছেন, অনেক ডাক্তার ঈদের ছুটিতে থাকলেও কম ডাক্তার দিয়ে তারা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। আফজাল হোসেনের রিপোর্ট। ঈদের ছুটিতে হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ নতুন নয়। ঈদের পরদিন ঢাকা মেডিকেলে গিয়ে রোগীদের স্বজনদের সাথে কথা বলে এর সত্যতা পাওয়া যায়। অপারেশন করছি, মনে করেন তার হাত পা পুরো ফুলে আছে, ঠিক আছে, কোনো ডাক্তার আমরা যাই, তারা কয় কোনো সিস্টারও নেই, কোনো ডাক্তার আমাকে একটু দেখাশোনা করেন। যদিও কর্তব্যরত নার্স রোগীর স্বজনদের এই অভিযোগ মানতে নারাজ। ডাক্তার তো মোটামুটি ওনার তো এক জায়গায় ডিউটি না, ওনার উপরেও ডিউটি এখানেও ডিউটি, মোটামুটি ওনাকে জানালে ওনার সাথে সাথেই আসতেছে। এখানে তো ডাক্তার ওইভাবে তো দেখি না যে কেউ আসেনি। মানে আমার টাইমে আমি এটুকু বলতে পারি, পরে কি হয়েছে আমি বলতে পারবো না। ঈদের ছুটিতে থাকায় এ বিষয়ে কথা বলার জন্য ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে এর বিপরীত চিত্র দেখা গেল ঢাকা শিশু হাসপাতাল ও মহাখালীর ডায়রিয়া হাসপাতালে। এখানকার রোগীর চিকিৎসা সেবা নিয়ে স্বজনদের তেমন কোনো অভিযোগ না থাকলেও নোংরা পরিবেশ ও নানা ভোগান্তির কথা বলেছেন তারা। ডাক্তার যেটুকু দেয় যথেষ্ট ভালো দিতেছে। ডাক্তাররা যারা আছেন ডিউটিতে ওনারা আসেন, কিন্তু অন্যান্য যেগুলো পরিবেশ নোংরা, মশা বেশি, টয়লেট বাথরুমের অবস্থা খুব একটা ভালো না। ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ গ্রামে যাওয়ায় ঢাকার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় কম। কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুক রোগীরা, এমনটাই প্রত্যাশা রোগীর স্বজনদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঈদ উৎসবে নিজের সামর্থ্য অনুযায়ী উদযাপন করেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কিন্তু সমাজের যেসব মানুষের জীবন চলে দিন এনে দিন খেয়ে, তাদের ঈদে থাকে না কোনো উদযাপনের ছোঁয়া। কিন্তু এবার এমন কিছু ছিন্নমূল শিশুকে ঈদের আনন্দ দিতে ব্যতিক্রমী আয়োজন ছিল কিছু শিক্ষার্থীর, যেখানে বস্তিবাসী শিশুরাও পড়েছে নতুন জামা, গায়ে মেখেছে ঈদের রং। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। খেলার মাঠে যে যার মতো ছুটছে সবুজ ঘাসের ওপর। শৈশবের ডানা মেলে দুরন্তপনায় মাতোয়ারা এক ঝাঁক ছিন্নমূল শিশু। সমাজে বাস করা সামর্থ্যবানদের ঈদ উদযাপনে রয়েছে নানা উপায়, কিন্তু সুবিধাবঞ্চিত এমন হতদরিদ্র শিশুদের একটুখানি ঈদের আনন্দ দিতে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা আয়োজন করে ব্যতিক্রমী ঈদ উদযাপনের, যেখানে নতুন জামা গায়ে বাহারি খেলনা নিয়ে দিনভর ঘুরে ঈদ উদযাপন করেছে বাসায় কাজ করা কাগজ কোড়ানো এসব শিশু। এখন যে নাস্তি না নিয়ে আসতো, আমি ঘরে রান্না বাড়া করতাম, কাপড় দিতাম। আব্বা নতুন জামা দিতে পারে না, আমাদের টাকা ছিল না, স্যারেরা আমাদের নতুন জামা দিচ্ছে, এটা পরে আমরা বাইরে বাইরে ঘুরছি। ভিন্নধর্মী এই আয়োজনের উদ্যোক্তারা বলছেন, ঈদ আনন্দ এসব সুবিধা বঞ্চিতদের দেয়ার মাঝেই উদযাপনের সুখ খুঁজেছেন তারা। আমরা ঈদে ঘোরাফেরা করতেছি, বাইরে যাচ্ছি, ভালো কিছু খাচ্ছি, ওরা তো সেই জিনিসটা পাচ্ছে না, কিন্তু আমরা যতটুকু সময় ওদের সঙ্গে থাকি সেই চেষ্টাটাই করি যেন ওরা আমাদের সাথে সেই সময়টুকু ভালোভাবে থাকতে পারে। যারা তরুণ তারা যদি এগিয়ে এসে তাদের জন্য কাজ করার জন্য, তাহলে আশা করি বাংলাদেশটা খুব দ্রুত বদলে যাবে। যে শিশুরা পেটের তাড়নায় দিনভর কাজ করে শহরের অলিতে গলিতে, একদিনের ঈদ আনন্দ, হাসি আর গানে তারাও ভেসেছে উদযাপনের জোয়ারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় আলাউদ্দিন মার্কেটে লিফট দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী মাইশা চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা গেছে।
টানা 14 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। এ ঘটনায় তার বাবা মাহমুদুল হাসানও কয়েকদিন আগে মারা যান। মাইশার ভাই মুন্তাকিন এখনও হাসপাতালে ভর্তি। গত 24 জুন শুক্রবার উত্তরার আলাউদ্দিন মার্কেটে লিফট ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলে 6 জনের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ হন অন্তত 20 জন। ঘটনার দিন 10 বছর বয়সী মাইশা সহ তার পরিবারের 3 জন গুরুতরভাবে দগ্ধ হয়। তাদের সবাইকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মাইশা রাজস্থানের উত্তরার মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী ছিল। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে ডালাসে বিক্ষোভ চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত 5 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত 6 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় কর্তৃপক্ষ। এ ঘটনার পর 3 সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। সন্দেহভাজন অপর এক হামলাকারী আত্মহত্যা করে বলে জানায় গণমাধ্যম। এরই মধ্যে হামলার ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। এর আগে গত মঙ্গল ও বুধবার পুলিশের গুলিতে 2 কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে নতুন করে যুক্তরাষ্ট্রব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে বের করা বিক্ষোভ হঠাৎ সহিংসতায় রূপ নেয়। পুলিশের অবস্থান লক্ষ্য করে চোরাগুপ্তা হামলা চালানো হলে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গুলিবিদ্ধ 10 পুলিশ ও এক বেসামরিক নাগরিকের মধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেই। হঠাৎ গুলির শব্দ শুনে দৌড়ে পালানোর চেষ্টা করি। কাছে তাকিয়ে দেখলাম কয়েকজন পুলিশ মাটিতে লুটিয়ে পড়ে আছে। পুলিশ জানায় এরই মধ্যে ঘটনাস্থল থেকে হামলায় জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের পক্ষ থেকে ডালাসের প্রধান বাণিজ্যিক এলাকা বোমা হামলায় গুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এ অবস্থায় গ্রেফতারকৃতদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্তে মাঠে নেমেছে পুলিশ। সব জায়গায় আমাদের তল্লাশি চলছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 2 সন্দেহভাজনের পাশাপাশি একজন নারীকেও আমরা আটক করেছি। সবার উচিত হামলার ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করা। ডালাসবাসীর দুশ্চিন্তার কিছু নেই, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই আছে। নিরাপত্তা বাহিনীর উপর চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ন্যাটো সম্মেলন উপলক্ষে পোল্যান্ড সফরকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ঘটনা দেশের জন্য পুলিশ বাহিনীর আত্মত্যাগের কথা আবারও স্মরণ করিয়ে দিল। নিরাপত্তা বাহিনীর উপর এমন ভয়াবহ হামলায় পুরো জাতি আজ আতঙ্কগ্রস্ত। মার্কিনীদের শান্তিপূর্ণ বিক্ষোভ পালনকালে পুলিশ তাদের দায়িত্ব পালন করছিলেন। এমন সময় পরিকল্পিতভাবে তাদের উপর হামলা হয়। যুক্তরাষ্ট্র ভয়াবহ এক সময় অতিক্রম করছে। এর আগে একদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে 2 কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে আন্দোলনে নামেন মার্কিনীরা। নিউ ইয়র্ক, টেক্সাস, লুইজিয়ানা, ইলিনয়, পেনসিলভেনিয়া সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ এনে বিক্ষোভ করে শত শত মানুষ। বুধবার মিনেসোটায় গাড়ির ভেতরে পুলিশের গুলিতে ফিলান্ডো ক্যাস্টিল নিহতের ঘটনার সঙ্গে বর্ণবাদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন রাজ্যের গভর্নর। গত মঙ্গলবার লুইজিয়ানায় পুলিশের গুলিতে 37 বছর বয়সী আরেক মার্কিন কৃষ্ণাঙ্গ অ্যালটন স্টার্লিং মারা যান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলের খবর। জার্মানির দাপট থামিয়ে দিল স্বাগতিক ফ্রান্স। আতোয়া গ্রিজম্যানের জোড়া গোলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-0 গোলে হারিয়ে ইউরোর ফাইনালে উঠেছে ফরাসিরা। রোববার ফাইনালে ব্লুজদের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ম্যাচের আগেই দুদলের তাঁবুতে যুদ্ধের দামামা। খেলার ধারার বিপরীতে প্রথমার্ধের যোগ করা সময়ে কাজের কাজটি করে বসেন আসরের সবচেয়ে আলোচিত তারকা গ্রিজম্যান। জার্মান মিডফিল্ডার শোয়ানেস্টাইগারের ভুলে পেনাল্টি পেয়ে কাজে লাগান এই ব্লুজ তারকা। দলকে এগিয়ে নেন 1-0 গোলে। শোয়ানেস্টাইগারের মনে দাগ কেটে থাকবে চিরকাল। দ্বিতীয়ার্ধেও ফরাসিরা যথারীতি ব্যস্ত জোয়াকিম লো এই সর্বোচ্চ গোলদাতা। ইউরোতে স্বদেশী মিশেল প্লাতিনির ছিল 9 গোল। তারপরই ফ্রান্সের হয়ে ইউরোতে থিয়েরি অরির সঙ্গে যৌথভাবে এখন দ্বিতীয় 98 সালের বিশ্বকাপে আয়োজক হিসেবে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। এবারও স্বাগতিক ফ্রান্স আগামী রোববার পর্যন্ত ফুটবল প্রেমীদের কাছে অপেক্ষার পাতাতেই আটকে রইল। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। শোলাকিয়ায় হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে চলছে তদন্ত। আটক 4 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরিচয় পাওয়া গেছে নিহত সন্ত্রাসীর।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেকে জঙ্গিবাদে জড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে, দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। ঈদ আনন্দ উদযাপনে রাজধানীর বিনোদন কেন্দ্র সহ সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ঢল। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঈদ যাত্রায় কর্মস্থলমুখী মানুষের জন্য এবারও রাজশাহী ঢাকা রুটে যুক্ত হয়নি বিশেষ কোনো ট্রেন। ভোগান্তির আশঙ্কা যাত্রীদের, মানতে নারাজ কর্তৃপক্ষ। এবং কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় যুক্তরাষ্ট্রের ডালাসে বন্দুকধারীদের হামলায় 5 পুলিশ কর্মকর্তা নিহত। ক্ষোভে ফুঁসে উঠেছে সারা দেশ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।